ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এবারের গল্প হিমাচল ভ্রমণকে ঘিরে। আমি প্রায় 17 দিন ধরে হিমাচলের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। সেইগুলোই এবার আপনাদের এক এক করে গল্প আকারে তুলে ধরবার চেষ্টা করব। এই হিমাচল ভ্রমণে আমি কোথায় কোথায় থেকেছি, কিভাবে পৌঁছেছি, কি কি দেখেছি, সব আপনাদের এক এক করে জানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার এই ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেল দেখুন, তাহলে ভবিষ্যতে আপনাদের বেড়ানো অনেক অনেক সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আমি এখন হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। সেখানে ঢুকছে 12311 নেতাজি এক্সপ্রেস, যা আগে কালকার মেল নামে পরিচিত ছিল। আমি চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এই ট্রেনটি প্রতিদিন রাত্রি 9:55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে 27 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে চণ্ডীগড়ে পৌঁছায় রাত্রি 1:35। এই ট্রেনটিতে স্লিপার কোচের ভাড়া 700 টাকা, থার্ড এসির ভাড়া 1840 টাকা, দ্বিতীয় এসির ভাড়া 2645 টাকা আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4505 টাকা। এই দীর্ঘ যাত্রায় এই ট্রেনটি সর্বমোট 37টি স্টেশনে দাঁড়াবে, যদিও আমি তার 2টি স্টেশন আগে অর্থাৎ 35 নম্বর স্টেশন, যেটি চণ্ডীগড় স্টেশন, সেখানে নেমে পড়ব। এই ট্রেনের প্রথম স্টপেজ আমরা এসে পৌঁছালাম বর্ধমান। এবার আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর। এবার ট্রেন এসে দাঁড়ালো আসানসোল স্টেশনে। ট্রেন এবার এসে দাঁড়ালো গয়া স্টেশনে। এখন আমার ঘড়ির কাঁটা প্রায় রাত্রি 2টো ছুঁই ছুঁই। তাই আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল খুব সকালে। এবার ট্রেন এসে দাঁড়ালো মির্জাপুর স্টেশন। এখানে এই ট্রেনটির স্টপেজ টাইম হলো 2 মিনিট। প্রয়াগরাজ স্টেশনে ঢোকার ঠিক আগেই পড়বে যমুনা নদী। এখন আমরা তার উপর দিয়ে যাচ্ছি, দেখুন আপনারা। অবশেষে এলো সেই প্রতীক্ষার অবসান। হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম আমরা 1690 কিলোমিটার রাস্তা পেরিয়ে। ট্রেন এখন এসে পৌঁছালো চণ্ডীগড় জংশনে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে জানাই, আপনারা যদি কালকা স্টেশনে নেমে কালকা থেকে সরাসরি টয় ট্রেন ধরে সিমলা যেতে চান, তাহলে সেই ট্রেনগুলি সময় সারণী ও ভাড়ার তালিকা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আপনারা যদি চান কলকাতা থেকে বা অন্যান্য যে কোনো বড় শহর থেকে এই টয় ট্রেনগুলোর রিজার্ভেশন টিকিট আপনারা অগ্রিম বুক করতে পারেন। আমরা চলেছি চণ্ডীগড় থেকে নারকান্ডা, কিন্তু আপনারা যদি চান তবে চণ্ডীগড় থেকে সিমলা গিয়ে 1 বা 2 দিন কাটিয়ে সিমলার আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলো দেখে
নারকান্ডা আসতে পারেন। চণ্ডীগড় থেকে সিমলার সড়কপথের দূরত্ব 113.2 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 16 মিনিট। সিমলা থেকে নারকান্ডার দূরত্ব 59.9 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। আর চণ্ডীগড় থেকে নারকান্ডার দূরত্ব 172.7 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা থেকে কিছু বেশি। আপনারা কিন্নর ও স্পিতি যাওয়ার জন্য ভাড়ার গাড়ি পেয়ে যাবেন। 8 সিটার ইনোভা গাড়ির ভাড়া পড়বে 4,000 থেকে 4,500 টাকা প্রতিদিন, আর টেম্পো ট্রাভেলার গাড়ির ভাড়া পড়বে 6,000 থেকে 7,000 টাকার মধ্যে প্রতিদিন। সারা হিমাচল জুড়েই চাষ হয় আপেলের, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না বন্ধুরা, যে সবথেকে বেশি আপেল চাষ হয় এই নারকান্ডাতেই। এই যে আপনারা দেখছেন গাছগুলি, তার ওপর সাদা সাদা নেট কাপড় দিয়ে সব ঢাকা, এগুলো সব আপেল গাছ। আর তার ফুলগুলিকে তুষার আর শিশিরের হাত থেকে রক্ষা করতেই এই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নারকান্ডা। এটা হলো হোটেল AA এর নারকান্ডা। এখন আমি এই হোটেলের রুম এবং তার আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। রওনা দিলাম নারকান্ডা থেকে সাংলার উদ্দেশ্যে। পথে পড়বে অনেক ছোট ছোট শহর, সেগুলোর ওপর দিয়েই যাব আর দেখব প্রতিটা পাহাড়ের বাঁকে বাঁকে কী রহস্য লুকিয়ে আছে। আমরা এসে পৌঁছালাম হাঁটু পিক। হাঁটু পিক মন্দির এটা তো মোটামুটি আপনার 4,000 ফিট ওপরে এটা এই হাঁটু পিক মন্দির। আমি এখন আপনাদের দেখাই সেটা। নারকান্ডা থেকে সাংলার দূরত্ব 153.2 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 43 মিনিটের মতো। শতদ্রু নদীকে বাঁ হাতে রেখে এগিয়ে চললাম রামপুরের উদ্দেশ্যে। নারকান্ডা থেকে প্রায় 8.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছেছি আপনার ছিটকুল থেকে 3 কিলোমিটার আগে রাকছামে। হোটেল হচ্ছে রুপিন রিভার ভিউ। এটা হচ্ছে শাহরানের হাওয়া মহল। শুধুই পাখির ডাক, বিভিন্ন পাখির ডাক, আর স্নোপিক মাউন্টেন চতুর্দিকে। আর এখান থেকে শাহরান শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমার জাস্ট পিছনে সেই বিখ্যাত ভীমকালী মন্দির। আমি এখন সেখানে যাব, আপনাদেরকেও দেখাবো শাহরানে ভীমকালী মন্দির। এই মন্দিরটির চারিদিকে বরফে ঢাকা পাহাড়। মনে করা হয়
এই মন্দিরটি আনুমানিক 800 বছরের পুরনো। এই মন্দিরের চারিদিকে রয়েছে তিব্বতী সংস্কৃতির ছোঁয়া, যাকে চীনা ভাষায় বলা হয় কথাকুনি কারুশিল্প। ভীমাকালী মন্দির দেখবার পরে ওয়েদারটা ক্রমশ খারাপ হতে থাকছে, তার জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা ছিটকুলে নয়, আজকে রাত্রিবাস করব সাংলায়। আমি এখন দাঁড়িয়ে আছি বাসপা ভ্যালি রাকছাম। এই রাকছাম আপনার সাংলা থেকে 10 কিলোমিটার, আর এখান থেকে ছিটকুল হচ্ছে আপনার আরও 10 কিলোমিটার। এই যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের বিল্ডিংটা, এইটা হচ্ছে আপনার রাকছামের রুপিন রিভার হোটেল। তবে আজ এই পর্যন্ত বন্ধুরা। আগামীকাল আমরা রওনা দেব রাকছাম থেকে মহাদেবের দেশ কল্পার উদ্দেশ্যে। এই বাসপা নদীর প্রথমে শতদ্রু নদী নাম নিয়ে আপনার স্পিতি উপত্যকায় ঢুকেছে, তখন তার নাম হচ্ছে স্পিতি নদী। সেই রাকছামে এর নাম হচ্ছে বাসপা নদী। সাদা আলখাল্লা পরে চারিদিকে তার ঘাগরা ছড়িয়ে ছুটে চলেছে কল্যাণী বাসপা। সে অদম উল্লাসে ছুটে চলেছে, শ্যাওলা ধরা পাথরগুলোও না তার গতিরুদ্ধ করতে পারেনি। একগুচ্ছ সাদা ফেনা তৈরি করে কখনো বা পাথরের গায়ে আলতো ছোঁয়া দিয়ে সে এগিয়ে চলেছে পাথরের বুক চিলে। হিমালয়ের একদম প্রত্যন্ত একটি গ্রাম হলো এই ছিটকুল, আর এখান থেকে ঠিক 100 মিটার এগোলেই তিব্বত। তাই স্বাভাবিকভাবে এই ছিটকুলই হলো ভারতে অবস্থিত শেষ গ্রাম। সাংলা থেকে ছিটকুলে আসার রাস্তাটি অপূর্ব সুন্দর। আমি এখন পৌঁছে গেলাম ছিটকুল ভারতবর্ষের শেষ গ্রাম। দেখতে পাচ্ছেন আপনারা, এর হাইট হচ্ছে আপনার 11,320 ফুট। সেই 11,320 ফুট ভারতবর্ষের শেষ গ্রামে দাঁড়িয়ে আমি রোমাঞ্চিত এবং আনন্দিত, কারণ আমি ভারতবাসী। এসে মনে হতে লাগলো যে আমরা এবার এসে পড়েছি সেই স্বর্গের একেবারে দুয়ারে। আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বর্ডারে, লাস্ট বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই অবধি আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন। এখন আমরা রাকছাম থেকে কল্পার দিকে এগিয়ে চলেছি। এই রাস্তাটা শুধু যে ভঙ্গুর তা কিন্তু নয়, খুবই বিপজ্জনক। ঝলমলে রোদ আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্যকে সঙ্গী করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। আমাদের গাড়িটা ক্রমশ নিচের দিকে নামছিল, শীর্ণ বাষ্পা ও ক্রমশ প্রকট হয়ে উঠছিল। এখানে বাষ্পা নদীর জল একেবারে গাঢ় নীল, অসাধারণ এক রূপ নিয়েছে এই বাষ্পা। আমি এখন দাঁড়িয়ে আছি রোগী ভিলেজের ঠিক সামনে। আমি আপনাদের দেখাচ্ছি এই রোগী ভিলেজ। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন।
পুরনো, অনেক বছরে, প্রায় 100 বছরের পুরনো এই রোগী ভিলেজ। আমরা এসে পৌঁছালাম কামরু ফোর্ট। কামরু মন্দিরও রয়েছে। তো গাড়ি এই অবধি আসবে, তারপরে আপনাদেরকে এই ধরুন বেশ কিছুটা, এই সামান্য মিনিট 5 হেঁটে যেতে হবে। প্রায় 500 বছর আগের ভূষর রাজাদের পরিত্যক্ত রাজধানী হলো এই কামরু ফোর্ট। কাঠের তৈরি অপূর্ব 5তলা এই দুর্গ, আসাম থেকে নিয়ে আসা কামরু কামাক্ষার মূর্তি, বিশাল দরজাগুলো, এর অসাধারণ কারুকার্য আজও মানুষকে টানে। আমি যখন কল্পা এসে পৌঁছেছিলাম তখন বিকেল হতে খুব বেশি দেরি ছিল না। পাহাড়ের গায়ে অস্তমিত সূর্যের ছটা, সে এক অপূর্ব দৃশ্য। পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম সূর্য উদয় দেখব বলে। অবশেষে তিনি এলেন। তখন ঘড়ির কাঁটা বলছে 6:20। সে রূপ আপনাদের বলে বোঝানো যাবে না। এই হলো হোয়াইট নেস্ট, হোটেল হোয়াইট নেস্ট কল্পা। তার রুম রিভিউ আমি দেখাচ্ছি আপনাদের। এই কল্পাতে একটা ছোট্ট মনস্ট্রি আছে, সেই মনস্ট্রিটা দেখার জন্য আমি এখন যাচ্ছি। কল্পা থেকে নাকো যাওয়ার অন্য কোনো পথ নেই। আমাকে, আপনাকে, সবাইকেই এই পথে যেতে হবে। বাঁদিকের পাহাড়গুলো প্রায় চেঁচে ফাটিয়ে রাস্তা বার করা হয়েছে, তাই এই রাস্তা দিয়ে যাওয়ার অনেক জায়গায় পাহাড় আপনার গাড়ির ছাদকে ছুঁয়ে যাবে। কল্পা থেকে নাকোর দূরত্ব সড়কপথে 90 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 23 মিনিট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই খাব হিমাচল প্রদেশের একটি অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান থেকে তিব্বতের দূরত্ব খুব কাছেই। চীন থেকে সুলতেজ নদী এসে এই খাবেতে মিশেছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই খাব এখন আমাদের সামরিক বাহিনীর কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কার্গিল যুদ্ধের সঙ্গে এই খাবের নাম এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কল্পা থেকে 100 কিলোমিটার দূরে প্রায় 12,000 ফুট উচ্চতায় হ্যাংরাং ভ্যালিতে নাকোর অবস্থান। এই টাবো মনস্ট্রির ভিতরের অংশে ক্যামেরার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তো যাই হোক, আমি আপনাকে বাইরে থেকে যতটা পারবো দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ এটা। টাবো মনস্ট্রির একদম ভেতরের অংশে আমি রয়েছি। সেখানে বেশ কিছু প্রেয়ার চলছে, আমি আপনাদের দেখাচ্ছি।
এই টাবো মনস্ট্রিকে বলা হয় হিমালয়ের অজন্তা। এটি স্পিতি ভ্যালিতে অবস্থিত। 996 খ্রিস্টপূর্বে এই টাবো মনস্ট্রিতে ভিত্তি স্থাপন করা হয়। 1975 সালের ভূমিকম্পে এটি প্রচুর ক্ষতিগ্রস্ত হলে 1983 সালে এটিকে আবার সংস্কার করা হয়। আমরা কল্পা থেকে এখন এসে পৌঁছালাম আপনার নাকোতে। নাকোতে আমরা একটা হোমস্টেতে উঠেছি। সে হোমস্টের নাম রিকপা হোমস্টে। নাকো ভিলেজের মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা ওই নাকো লেকের। আমরা এখন সেই নাকো ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। হাজার হাজার বছরের পুরনো পাথর ও দেওয়ালগুলি দেখে মুগ্ধ হতে লাগলাম আর ক্রমশ এগিয়ে চললাম। প্রকৃতি যেন হাত উবুড় করে তার সমস্ত রূপ এখানে ঢেলে দিয়েছে। চারপাশে পাহাড় আর মাঝখানে একেবারে শান্ত ও নিরিবিলি এই গ্রাম। এই হলো সেই পবিত্র নাকো লেক। বুদ্ধিস্টদের কাছে এই নাকো লেকের জল ভীষণ পবিত্র। তারা বিভিন্ন পুজোর কাজে এই নাকো লেকের জল ব্যবহার করে থাকেন। ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি। আপনার যাব, আমাদের নাইট স্টে আছে ধানকার, কিন্তু তার আগে আমরা টাবো হয়ে যাব। এখন আমি দাঁড়িয়ে আছি গিউ মনিস্ট্রি। গিউ মনিস্ট্রি ঠিক সামনে। এখানেই আছে সেই বহু বছর পুরনো মমি, সেটাও আমি আপনাদের দেখাবো। ঠিক যেভাবে উনি সমাধিতে বসেছিলেন ঠিক সেইভাবেই আজও এই অবস্থায় উনি আছেন। আমরা সবাই মিশরের মমি সম্পর্কে কম বেশি সবাই কিছু না কিছু পড়েছি। এই গিউ গ্রাম হলো হিমাচল প্রদেশের একটি ছোট্ট রহস্যময়ী গ্রাম। এখানে রয়েছে প্রায় 500 বছরের একটি পুরনো মমি। এই মমির দাঁত আজও অক্ষত রয়েছে। শোনা যায় এই মমির চুল নাকি আজও বাড়ে তার নখও। আমি এখন দাঁড়িয়ে আছি টাবো মনিস্ট্রির ঠিক সামনে। এখানকার মানুষদের নিজস্ব শিল্পকলা দিয়েই সাজানো হয়েছে এই অতি প্রাচীন মনস্ট্রি। প্রসঙ্গত বলা যায় বৌদ্ধগুরু দলাই লামার একমাত্র ইচ্ছা যে তিনি তার কর্মজীবনের শেষ দিনটি এই টাবো মনস্ট্রিতেই কাটাবেন। টাবো মনস্ট্রির প্রধান আধ্যাত্মিক গুরু হলেন কেয়াবেজ সারকাং রিংপোছে। শুধু একটা কথা মনে রাখবেন, এখানে বেড়াতে আসতে হলে ঠান্ডা, খারাপ রাস্তা, পথ চলা ইত্যাদিকে জয় করতে হবে। টাবো থেকে ধানকারের দূরত্ব 26 কিলোমিটার। আমরা সেই পথ পাড়ি দিয়ে ধানকারে পৌঁছে গেলাম। এখানে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো ধানকার মনিস্ট্রি। সারা পৃথিবীর মধ্যে যে 100টি ভঙ্গুর স্থপতি রয়েছে তার মধ্যে এখানকার ধানকার মনিস্ট্রি অন্যতম। মাঝে মাঝে এদিক ওদিক দিয়ে সিঁড়ি চলে গেছে। প্রার্থনা কক্ষে পৌঁছানো সঠিক রাস্তা বা সিঁড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছিলাম না। সপ্তাহে প্রতিদিনই এই মনিস্ট্রি খোলা থাকে। সকাল 6:30 থেকে বিকেল 5টার মধ্যে এই মনিস্ট্রির ভেতরে প্রবেশ করা যায়। এই মনিস্ট্রিটি প্রায় 1200 শতকের বলে মনে করা হয়। আজ থেকে প্রায় 1000 বছর আগে এই মনস্ট্রি তৈরি হয়।
স্পিতি উপত্যকার এটি একটি অতি প্রাচীন গুম্ফা। ভগবান বুদ্ধর বহু প্রাচীন পুঁথি ও লিপি এখানে রাখা আছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ধানকারের আমাদের হোটেলের নাম জিবালিঙ্ক। অসাধারণ সুন্দর পরিবেশে এই জিবালিঙ্ক। এখানে আসার আদর্শ সময় হলো মে থেকে সেপ্টেম্বর। এই সময় টেম্পারেচার 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করে। অত্যাধিক বরফ পড়ার থেকে এই খাঁজগুলো পাহাড়ের তৈরি হয়েছে। দূর থেকে দেখলে আপনাকে মনে হবে, বারবারই বলছি, যেন উইয়ে ঢিপি। সময় যে বড় বালাই, তাই এই অসাধারণ সৌন্দর্যকে ফেলে রেখেই আমাকে এগিয়ে চলতে হলো আমাদের হোটেলের দিকে। এই ধানকার থেকে এখন আমরা চলে যাচ্ছি কাজার দিকে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কালকে রাত্রে এখানে টেম্পারেচার ছিল 4 ডিগ্রি। আমি এখন পৌঁছে গেলাম মুদ ভিলেজ। তার সামনে একটি মনস্ট্রি আছে। এই আমার জাস্ট পিছনে হচ্ছে মুদ ভিলেজ। আমি আপনাদের দেখাই। বরফে ঢাকা থাকে বছরের প্রায় 6 মাস এই মুদ ভিলেজ। এসে পৌঁছালাম কাজা মনস্ট্রির ঠিক সামনে। কাজার চতুর্দিকে এখন সাদা বরফে ঢেকে গেছে। এই মনস্ট্রিটি 2009 সালে রেনোভেশন হয়েছে। এর আগে এখানে ছিল পুরনো মনস্ট্রি, সেটি 1400 সালে তৈরি হয়। দূরে যে উঁচু বাড়িটি দেখা যাচ্ছে সেখানে এখানকার বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন। এখানকার মানুষরা এই মনস্ট্রিকে সখ্য টাংসুদ মনস্ট্রি নামে চেনে। এই মনস্ট্রির ভিতরের অংশ ভীষণভাবে সুন্দর করে সাজানো, আর সঙ্গে রয়েছে গোল্ডেন বুদ্ধ। হিমাচল প্রদেশের এই কাজা মনস্ট্রি থেকেই বৌদ্ধ ধর্মের প্রথম পাঠ শেখানো হয়। এবার আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলে। হিমাচল প্রদেশের রাহুল স্পিতি জেলার স্পিতি অংশের সদর শহর হলো এই কাজা। কাজার আবহাওয়া অনেকটা লে লাদাখের মতো, যেটা আমাদের শরৎকালে দেখা যায়। ঠিক তেমনই আকাশ পরিষ্কার থাকলে এখানে আপনারা পরিষ্কারভাবে বরফ মোড়া শৃঙ্গগুলি দেখতে পাবেন। দূরে যে তুষার মোড়া পাহাড় চূড়া দেখা যাচ্ছে তার নাম পার্বতী পিক। কলপাতে যেমন রয়েছে কিন্নর কৈলাস, তেমনি এই পিন ভ্যালিতে রয়েছে পার্বতী পিক। এই পার্বতী পিক থেকেই ট্রেকিং শুরু হয়। আমি এখন পৌঁছে গেছি লাঞ্জা ভিলেজ। গ্রামের একদম শেষ মাথায় রয়েছে ভগবান বুদ্ধের বিশাল মূর্তি। এই লাঞ্জা গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,300 ফুট উচ্চতায় অবস্থিত। এই মূর্তিটির উচ্চতা 35 ফুট। এখানে বেড়াবার সময় সবথেকে ভালো সময় হলো জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। এবার আমাদের গন্তব্য কমিক গ্রাম। এই কমিক গ্রাম আমাদের ভারতবর্ষের সবথেকে উঁচু গ্রাম, আর এর বিশেষত্ব হলো এই গ্রামে পৌঁছানোর জন্য রয়েছে যানবাহন চলাচলের উপযুক্ত রাস্তা। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, যার নাম কমিক ভিলেজ। এখানে রয়েছে আপনার কমিক মনস্ট্রি আমার পিছনে, আর রয়েছে তার অসাধারণ সৌন্দর্য। এখান থেকেই আপনারা
সরাসরি দেখতে পাবেন মাউন্ট CCKN কে, যার উচ্চতা 20,689 ফিট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিস হাকিম পোস্ট অফিসেতে। কাজাতে তৃতীয় দিন সকালে আমরা তৈরি হয়েছি, ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে গেছি অলরেডি। আমরা বেরোচ্ছি চন্দ্রতালের উদ্দেশ্যে। চন্দ্রতাল, কাজা থেকে চন্দ্রতাল, এই জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে প্রথম দ্রষ্টব্য স্থান আমাদের কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথে কি মনস্ট্রি। অসাধারণ এই রাস্তার সৌন্দর্য। মানালি অন্য রাস্তায় যাওয়া যায়, আমি আপনাদের সেই অন্য রাস্তার একটা সম্পূর্ণ ভিডিও মানালি যাওয়ার আপনাদের দেখাবো। কিয়াতো যাচ্ছি আমরা। কিয়াতো যাওয়ার পথে একটা সুন্দর ঝর্ণা, দেখুন আপনারা তার রূপ, কি সুন্দর ঝর্ণা একটা। এখান থেকে কুঞ্জুম পাসের দূরত্ব 20 কিলোমিটার। ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি উচ্চতম উপত্যকা কুঞ্জুম পাস। এই কুঞ্জুম পাসে সারা বছর বরফ থাকে। যারা হয়তো রোহতাং পাস যেতে পারেন না, রোহতাং পাস অব্দি পৌঁছে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসেন, তারা কিন্তু এই কুঞ্জুম পাসকে বেছে নিতে পারেন। এই জায়গাটিকে ঘিরে রয়েছে চারিদিকে শ্বেত শুভ্র পাহাড়। আপনারা যেদিকেই তাকাবেন শুধু সাদা বরফে মোড়া শৃঙ্গগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটাই দেখতে পাবেন। যতই এগোতে লাগলাম ততই দেখতে লাগলাম গ্লেশিয়ারগুলো পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে, আর তার থেকেই সৃষ্টি হয়েছে চন্দ্র নদী। আমরা অনেক প্রতিকূলতাকে জয় করে জীবনের ঝুঁকি নিয়ে এসে পৌঁছালাম সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত উচ্চতম লেক চন্দ্রতাল লেকের খুব কাছে, যেখানে আজ আমরা রাত্রিবাস করব। আমি রাত্রিবেলায় একবার সেখানে পৌঁছে যাই, আবার পরদিন খুব ভোরবেলা পৌঁছাই ওই চন্দ্রতাল লেককে দেখতে। আপনারা যারা চন্দ্রতাল বেড়াতে আসেন তারা হয়তো দিনের বেলা অথবা সন্ধেবেলায় চন্দ্রতালের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করেন, কিন্তু আজ আমি আমার ক্যামেরার মাধ্যমে চন্দ্রতালের দিন ও রাত্রের উভয়ের সৌন্দর্য তুলে ধরব, যা আগে হয়তো আপনারা কখনো দেখেননি। গাড়ির রাস্তা ছেড়ে আপনাকে 1 কিলোমিটার পথ ট্রেক করে চন্দ্রতাল লেকের সামনে পৌঁছাতে হবে। খুব তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে এগিয়ে যান। এখানে উচ্চতাজনিত সমস্যা বা দমের কষ্ট হতে পারে। এই লেকটির দৈর্ঘ্যে 1 কিলোমিটার আর প্রস্থে 1/2 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকটির উচ্চতা 13,940 ফিট। মে মাসের শেষের দিক থেকে এই লেকে বরফ জমতে থাকে। ডিসেম্বর মাসে এই লেক প্রায় 15 ফুট বরফের আস্তরণে ডুবে যায়।
স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে লেকেতে স্বর্গের দেবতারা, দেবীরা, নর্তকীরা, এমনকি পরীরা পর্যন্ত নেমে আসেন স্নান করতে। তাই এই লেকের জল খুব পবিত্র। এই লেকের জলের রং বিভিন্ন কোণ থেকে বিভিন্ন রকমের দেখা যায়। সূর্য ও চাঁদের অবস্থান অনুসারে এই লেকের জলের রঙও পরিবর্তন ঘটে। ফেরার সময় এই অসাধারণ লেকের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলাম, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। আজ আমরা চলেছি মানালির উদ্দেশ্যে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে হিমাচল প্রদেশের জাতীয় মহাসড়ক 3-এ হিমালয়ের পূর্বাঞ্চল রেঞ্জের রোহটাং পাসের ঠিক নিচে নির্মিত এই হাইওয়ে টানেল। এই টানেলটির দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। এটি বিশ্বের 10,000 ফুট উপরে হাইওয়ে সিঙ্গল টিউব টানেল। এই টানেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয় 4ই অক্টোবর 2020 সালে। এই টানেলটি লে যাওয়ার পথে মানালি এবং কেলংয়ের মধ্যে ভ্রমণের সময় এবং সামগ্রিক দূরত্ব কমিয়ে দেয়। ভারতীয় সংস্কৃতিতে মানালির এক গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ সপ্তর্ষি বা সপ্ত ঋষির বাসস্থান ছিল এই মানালি। শীতকালে গড় তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি আর গ্রীষ্মে 14 থেকে 20 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করে। প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে এখানে তুষারপাতের সম্ভাবনা বেশি দেখা যায়। ব্রাহ্মণ বিধানকর্তা মনুর নাম থেকে মানালি নামকরণ। আমরা এসে উঠলাম হোটেল ইয়াক, একদম মল রোডের ওপরে হোটেলটি। তার রুমগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো, সব কিছু যা যা প্রয়োজন সব কিছুই ঘরের মধ্যে আছে। ঘরটিও বিশাল বড় এবং আপনার এই হচ্ছে বেড, এই হলো টয়লেটের ভিউ, আপনার গিজার আছে। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানালিতে, আর এই ঘর থেকে ম্যালটা আপনার পরিষ্কার দেখা যায়। এই দেখুন, এই যে ম্যাল। এবার চলে এলাম বনবিহার। এখানে রয়েছে একটি পার্ক। এখানে ঢুকতে গেলে এক একজনের 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে। এখানে আপনারা খরগোশকে কোলে নিয়ে ছবি তুলতে পারেন। আজকে আমাদের দ্বিতীয় স্পট মানালি মনস্ট্রি। যাই, আপনাদের সব কিছু দেখাবো। আমার জাস্ট পিছনে রয়েছে মনস্ট্রির মেন গেট। আমি এখন সেখান দিয়ে প্রবেশ করছি। এসে পৌঁছালাম বশিষ্ঠ মন্দির, দেখাচ্ছি আপনাদেরকে।
এই বশিষ্ঠ মন্দির প্রায় 4000 বছরের পুরনো। এই মন্দির রামায়ণের ঋষি বশিষ্ঠের নামে নামাঙ্কিত। এই মন্দির সংলগ্ন একটি হট ওয়াটার স্প্রিং রয়েছে, যেখানে সারা বছর গরম জল থাকে। পৌঁছে গেলাম হিড়িম্বা দেবী মন্দির, যেখানে আমরা পৌঁছে গেছি। এই হিড়িম্বা দেবী মন্দির মানালির একটি প্রসিদ্ধ মন্দির, কারণ মহাভারতের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ভীম এবং তার পত্নী হিড়িম্বা নামে এই মন্দির নামাঙ্কিত। 1500 শতকে এই মন্দির তৈরি হয়। মানালি থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। এর মতো স্থাপত্য ভারতবর্ষের মধ্যে খুব কম মন্দিরেই দেখা যায়। আমার জাস্ট পিছনে ক্লাব হাউস, কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না ভেতরের অংশ। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সোলাং ভ্যালি ঘুরে আসতে পারেন। অত্যাধিক বরফের জন্য যখন রোটাং পাস বন্ধ থাকে তখন আপনারা এই সোলাং ভ্যালিকে বেছে নিতে পারেন। এখানেও প্রচুর অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আপনারা উপভোগ করতে পারবেন। এবার আমি আপনাদের মানালির মার্কেটগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। अच्छा, ये 100, ऊपर का 100, ये भी 100। अच्छा, ये 200 का। বিভিন্ন পসরা সাজিয়ে রয়েছেন দোকানিরা। আপনার পছন্দ মতো জিনিস আপনি এখান থেকেই কিনে নিয়ে যেতে পারবেন। আমি আজকে মানালিতে রয়েছি। মানালিতে আমাদের শেষ দিন। আমরা শুরু করেছিলাম 2রা জুন 2023। কালকা মেলে করে যাত্রা শুরু করে এসে পৌঁছেছিলাম চণ্ডীগড়। সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সঙ্গে নিয়েছিলাম আপনাদের, এবং তারপরে আপনার ওখান থেকে কিন্নর থেকে আমরা চলে গেছিলাম রাহুল স্পিতি। আজ আবার ব্রেকফাস্ট করে রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়ের থেকে আগামীকাল ভোর রাত্রে 1:25-এ আমাদের কালকা মেলে করে আবার হাওড়া ফিরে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে চলুন। দেখবেন আগামী দিনে আমি আপনাদের আরো অনেক অনেক ভালো ভালো জায়গা উপহার দেব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা। ডেস্টিনেশনস আনলিমিটেডের তরফ থেকে আবার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।